আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তাদের আশা করি রসায়ন চর্চা খুব ভালো মতো চলছে। একই সাথে যারা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে তাদের যদি কোনো কারণে বেসিকে ঘাটতি থেকে থাকে তাহলে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমাদের ছোট ছোট বেসিকগুলো ক্লিয়ার করে নিতে পারো। তো দেখো, আজকের আমরা রসায়ন পড়ব। রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর একটা ছোট্ট টপিক, তবে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মৌলের পর্যায় এবং গ্রুপ নম্বর নির্ণয়। দেখো, তৃতীয় অধ্যায় হয়তোবা তোমরা মৌলের ইলেকট্রন বিন্যাস অর ইলেকট্রনিক কনফিগুরেশন সম্পর্কে ভালো মতো পড়ে এসেছো। কারণ ইলেকট্রনিক কনফিগুরেশন যদি তুমি না পারো তাহলে একটা পর্যায় সারণী সম্পর্কে তোমার যথাযথ ধারণা নেওয়াটা কঠিন হয়ে পড়বে। আমরা শুরুতে এই চ্যাপ্টারে একটা কথা আছে, ইলেকট্রনিক কনফিগুরেশন অফ দি এলিমেন্টস আর দি মেইন বেসিস অফ দি পিরিয়ডিক টেবিল। অর্থাৎ পর্যায় সারণীর মেল ভিত্তি কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাই ইলেকট্রন বিন্যাসে যে যত বেশি পারদর্শী, এই চ্যাপ্টারটা তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। আসলে জাস্ট দেখে দেখে নেওয়া কীভাবে কী বের করতে হয়। তো দেখো, টপিকটার নাম হচ্ছে মৌলের পর্যায় এবং গ্রুপ নম্বর নির্ণয়। এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলের অবস্থান, তার ধর্ম, তার কাজ, এগুলো সম্পর্কে জানার জন্য। তো দেখো, একটা বেসিক কথা এখানে কী বলেছে। এক নম্বর কথা, পর্যায় সারণীতে পর্যায় বা অনুভূমিক সারি রয়েছে মোট 7টি। এটা তোমরা হয়তো সবাই জানো, চ্যাপ্টারের শুরুতে দেওয়া আছে। 2 নম্বর কথা, গ্রুপ বা শ্রেণী বা খাড়া স্তম্ভ রয়েছে মোট 18টি। তো এই 18টি গ্রুপের মধ্যে কী কী মৌল রয়েছে, কিভাবে তারা বিন্যস্ত আছে, একই সাথে 7টি পর্যায়, সেখানে মৌলগুলো কিভাবে বিন্যস্ত আছে বা কিভাবে অনুভূমিকভাবে সাজানো আছে, এই বিষয়গুলো আমাদের 118টি মৌল বের করা তো আসলে একটু কঠিন হয়ে যায়। কিভাবে আমরা 118টি মৌল মুখস্থ করব বা পর্যায় আকারে বা শ্রেণী আকারে কীভাবে মুখস্থ করা যায়, তো এগুলো তো মুখস্থ করে মনে রাখা যায় না আসলে। এ কারণে কিছু কিছু ট্রিক্স ব্যবহার করে এগুলো বের করতে হয়। তো দেখো, পর্যায় নম্বর বের করার নিয়ম রয়েছে একটা, সেটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর নম্বরই কিন্তু ওই মৌলের পর্যায় নম্বর। কিছুই বুঝোনি, কারণ বই এভাবে লেখা আছে। এরকম কথা বুঝে আসলে নিয়ম পড়ে আসলে কখনো কোশ্চেনের অ্যান্সার করা যায় না। কোশ্চেন অ্যান্সার করতে গেলে যথাযথ পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন হয়। তুমি এখানে দেখো একটা উদাহরণ, সেটা বলেছে লিথিয়াম। এটা ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2। তো এখানে দেখো 2 নম্বর, এটা কিন্তু একটি ইলেকট্রন বিন্যাসের সব থেকে বাহিরের প্রধান শক্তি স্তর। লিথিয়ামের সব থেকে বাহিরের প্রধান শক্তি স্তর কোনটা? 2 নম্বর। তো এই 2 নম্বরই কিন্তু হচ্ছে এই মৌলের পর্যায় নম্বর। বইয়ে শুধুমাত্র এটাই দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় তো আসবে আরও অন্যান্য আরও 7টি পর্যায়ের মৌল, সেগুলো থেকেও পরীক্ষায় প্র্যাকটিস করতে হবে বা পরীক্ষায় আসবে সেগুলো। এখানে কি বলেছে দেখো, যেহেতু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের শক্তি স্তর 2, তাই লিথিয়াম 2 নম্বর পর্যায়ের মৌল। এখানে কিছু উদাহরণ দেখো। এখানে উদাহরণ বলেছে সোডিয়াম, এটা 11। এর ইলেকট্রন বিন্যাস কি দেখো, ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর কোনটা? এটা হচ্ছে 3, তার মানে এটা 3 নম্বর মৌল পর্যায়ের মৌল। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো এটাও 3, তার মানে এটা 3 নম্বর পর্যায়ের মৌল। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখো এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, বাহিরের প্রধান শক্তি স্তর নাম্বারটা হচ্ছে 3, তার মানে এটাও হচ্ছে 3 নম্বর পর্যায়ের মৌল। বইয়ে দেওয়া আছে শুধুমাত্র লিথিয়াম, তার মানে এটা লিথিয়াম কোন নম্বর পর্যায়ের মৌল? 2 নম্বর পর্যায়ের মৌল। বাকি যে পর্যায়ের মৌলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করে নিতে হবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, যারা এখন নবম দশম শ্রেণীতে রয়েছে তোমাদের ক্ষেত্রে 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস প্লাস এর পর্যায় নম্বর, এর হচ্ছে গ্রুপ নম্বর, এগুলো বের করাই যথেষ্ট। এর বাহিরে আর প্রয়োজন নেই। তবে এগুলো, এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন পটাশিয়াম, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম। তো এই ব্যতিক্রমগুলো পড়তে হবে। এই ব্যতিক্রমের একটা ছোট আমি ভিডিও দিয়ে দিব, কেন ব্যতিক্রম হয়েছে, সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কেন হলো, কী কারণে হলো, এই বিষয়গুলো পড়া লাগবে। ব্যতিক্রম সহ 1 থেকে 30 পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাসগুলো মৌলের যথাযথভাবে তোমাদের পারা লাগবে। তাহলে দেখা যাবে চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং এই যে একটা পর্যায় সারণী, এখান থেকে এসএসসি পরীক্ষায় তোমরা 1 মাস পর দেখবা একটা সিকিউ তুমি এখান থেকে পেয়ে গেছো, এবং ছোটো ছোটো এমসিকিউ কিন্তু গ্রুপ নম্বর, পর্যায় নম্বর থেকে আসে। তাই এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেরকম গুরুত্ব দিয়ে তোমাদের পড়া লাগবে। তো পর্যায় নাম্বার বের করার একটা নিয়ম ছিল, তোমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের যে মৌলগুলো কোন কোন পর্যায়ে অবস্থান করছে এটা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে বাসায় প্র্যাকটিস করে নিবা। এবার দেখো, আমাদের এখানে গ্রুপ নম্বর বের করার নিয়ম। গ্রুপ নম্বর বের করার জন্য 3টা নিয়ম রয়েছে, কারণ গ্রুপ নম্বর কিন্তু আমরা পড়েছি, গ্রুপ রয়েছে মোট 18টা। তো 18টা গ্রুপে কিন্তু মৌলগুলো, বাকি মৌলগুলো সব সুন্দর মতো বিন্যস্ত রয়েছে। তো এই ক্ষেত্রে 3টা নিয়ম রয়েছে। প্রথম নিয়মটা কি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের এটা হবে বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা সেটাই হবে ওই মৌলের গ্রুপ নম্বর। এখানে দেখো বই উদাহরণ দেওয়া আছে হাইড্রোজেন 1, তাহলে এখানে এস অরবিটালে কয়টা মৌল রয়েছে? 1টা, তার মানে এটা 1 নম্বর গ্রুপে অবস্থিত। একই সাথে দেখো হিলিয়াম কিন্তু 2,
তাই না? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে 1s2, তার মানে এখানে s অরবিটালে 2টা ইলেকট্রন রয়েছে, সেই হিসেবে এটা কিন্তু হিলিয়াম কিন্তু 2 নম্বর গ্রুপে অবস্থান করার কথা ছিল, কিন্তু এটা 2 নম্বর গ্রুপে অবস্থান না করে এটা 18 নম্বর গ্রুপে অবস্থান করবে। কেন? এটা কিন্তু বইয়ে সোজাসুজিভাবে দেওয়া নেই, কিন্তু তোমাদের ইনডিরেক্টলি কিন্তু খ নম্বর প্রশ্নে চলে আসে। কেন আমি এখানেই বলে দিচ্ছি, এটা যেহেতু অন্য টপিক, তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কোশ্চেন সলভ করতে গেলে প্রবলেম হতে পারে যে আপু বলেছিল এস অরবিটালে যে কয়টা মৌল থাকবে সেটাই হবে আমার, বা যে সংখ্যাটা থাকবে সেটাই হবে আমার গ্রুপ নম্বর। তাহলে এখানে তো হিলিয়ামের এস অরবিটালে 2টা ইলেকট্রন রয়েছে আর 2টা সংখ্যা রয়েছে, তাহলে এখানে কেন আমাদের 2 নম্বর গ্রুপে না হয়ে 18 নম্বর গ্রুপে হলো? তো এটা হচ্ছে এই একটা মাত্র কারণটা হচ্ছে এরা নিষ্ক্রিয় গ্যাস। এই হিলিয়ামটা একটা নিষ্ক্রিয় গ্যাস, যারা কখনো বন্ধন গঠন করতে চায় না, ইলেকট্রন দিতেও চায় না, ইলেকট্রন নিতেও চায় না, এ কারণে তাদেরকে নিষ্ক্রিয় গ্রুপে রাখা হয়েছে। নিষ্ক্রিয় গ্রুপের মৌলরা মূলত 18 নম্বর গ্রুপে অবস্থান করে, এ কারণে এদের ইলেকট্রন বিন্যাস বা তোমার হচ্ছে যে নিয়ম, সেই নিয়মে তারা ব্যতিক্রম হয়ে যায়। কারণটা হচ্ছে তারা নিষ্ক্রিয় গ্যাস। এটা তোমরা আশা করি প্রবলেম সলভ করতে গেলে এখন আর সমস্যায় পড়বে না। 2 নাম্বার নিয়মটা কি দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস এবং পি অরবিটাল থাকে, তবে এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই মৌলের গ্রুপ নাম্বার। এখানে বই উদাহরণ দেওয়া আছে বেরিয়াম 5। এখানে দেখো কি বলেছে, এখানে 1s2 2s2 2p1। তাহলে দেখো পি অরবিটালে এখানে রয়েছে একটা মৌল আর এস অরবিটালে রয়েছে 2টা মৌল। তাহলে এই 3-এর সাথে যদি তুমি 10 যোগ করো তাহলে তোমার যে নম্বরটা আসছে সেটাই তোমার হচ্ছে ওই মৌলটার গ্রুপ নম্বর। এরকম 13 নম্বর গ্রুপে যতগুলো মৌল রয়েছে সেগুলোই তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? কারণ বইয়ে দেওয়া আছে 13 নম্বর মৌলের হচ্ছে 13 নম্বর গ্রুপের মৌল, ওটা উদাহরণ দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় তো হুবহু বই থেকে আসবে না। তাহলে বই থেকে কিভাবে কমন পাওয়া যায়? এই যে বইয়ে কিন্তু দেওয়া আছে 13 নম্বর গ্রুপের একটা মৌল কিন্তু এখানে উদাহরণ দিয়ে রেখেছে। এই কারণে তোমার ট্রিকিভাবে কোশ্চেন সলভ করতে হবে। তোমাকে ধরে নিতে হবে এই 13 নম্বর গ্রুপে যতগুলো মৌল রয়েছে সেগুলো মানে ছোট ছোট যে ইলেকট্রন বিন্যাস 1 থেকে 30 পর্যন্ত, এই মৌলগুলোর মধ্যেই 13 নম্বর গ্রুপ থেকে তুমি যদি কোশ্চেনগুলো প্র্যাকটিস করো একটা কোশ্চেন তুমি কমন পেয়ে যেতে পারো। এরকম করে ধরে ধরে কোশ্চেনগুলো সলভ করতে হবে। এবার দেখো 3 নম্বর কথা কি বলেছে, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং এর আগের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যাবে। এখানে দেখো রয়েছে আয়রন, এটার তোমার হচ্ছে যে ল্যাটিন নাম কিন্তু ফেরাম। আয়রন 26, এটা ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে ডি অরবিটালে 6টা ইলেকট্রন রয়েছে এবং এস অরবিটালে 2টা ইলেকট্রন রয়েছে। তাই ডি এবং এস অরবিটাল তুমি যদি যোগ করে দাও তাহলে কিন্তু 8 নম্বর গ্রুপ পেয়ে যাচ্ছ। এই 8 নম্বরই কিন্তু এই ফেরাম বা আয়রনের গ্রুপ সংখ্যা। এখন তোমার বইয়ে দেওয়া আছে ফেরাম, শুধুমাত্র ফেরামে দেওয়া আছে, হুবহু তো বই থেকে নাও আসতে পারে, তাহলে কমন পাবা কীভাবে? এই যে 8 নম্বর গ্রুপে যতগুলো মৌল রয়েছে 1 থেকে 30-এর মধ্যে, সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস তোমাকে করে এটা বের করে ফেলতে হবে কোনটা কোন মৌল কোথায় অবস্থান করছে। এইভাবে প্র্যাকটিস করলে দেখা যায় ছোট ছোট মানে পড়ার মাধ্যমে কিন্তু অনেক বড় বড় কোশ্চেন সলভ করা যায়। এগুলো কিন্তু সৃজনশীলের খ নম্বরেও চলে আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমসিকিউতে চলে আসে। আর কোনো একটা মৌলের অবস্থান তুমি যদি ভালো মতো বুঝতে না পারো তাহলে সেই মৌলের ধর্ম বা তার হচ্ছে কাজ সম্পর্কেও তোমার সিকিউ সলভ করা কিন্তু কঠিন হয়ে যাবে। এইভাবে ধরে ধরে ছোটো ছোটোভাবে যদি তুমি একটা বেসিক ক্লিয়ার করতে পারো তাহলে দেখা যাবে তোমার চ্যাপ্টারটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। পরবর্তীতে হয়তো বা মৌলের ধর্ম বা তড়িৎ ঋণাত্মকতা বা এই ছোটো ছোটো যে টপিকগুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সিকিউতে আসে, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, এগুলো নিয়েও আমি ভিডিও দিব। তবে এই যে বেসিক, এই যে মেন পড়াটা একটা মৌলের অবস্থান নির্ণয়, আশা করি এইভাবে প্র্যাকটিস করলে এভাবে পড়লেই তোমার আর বই পড়ার প্রয়োজন নেই। তুমি খুব সহজেই একটা পর্যায় মৌল থেকে একটা পর্যায় সারণী থেকে একটা মৌলের অবস্থান খুব ভালো মতো প্র্যাকটিস করে ফেলতে পারবা। তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটা ছিল রসায়নের প্রথম ক্লাস, আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং রেসপন্স করো কেমন লাগলো। ছোট ছোট ভিডিও আরও আসবে তোমাদের উপকারের জন্য। বেশি বেশি রসায়ন পাঠ করো, রসায়ন অধ্যয়ন করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।